আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মূল বিষয় হচ্ছে বাংলা স্বরবর্ণ। তো স্বরবর্ণ বিষয়গুলি আমরা প্রত্যেকেই জানি। অ থেকে অ পর্যন্ত মোট 11টি স্বরবর্ণ রয়েছে। তো এই স্বরবর্ণগুলি ইন্টারেস্টিং বিষয়টা কি, আজকে এটা নিয়েই আলোচনা করব। সবচেয়ে বড় কথা হলো যে স্বরবর্ণই কেন, আরও তো অনেক বিষয় ছিল বলার। তো স্বরবর্ণ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে স্বরবর্ণ বিষয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থেকেই যায়, যেটা আমরা শিশুকাল থেকে শিখে আসছি, তবুও সেগুলো মনে রাখার বিষয়টা যদিও থাকে, তবুও কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। আজকে প্রত্যেকটা স্বরবর্ণ, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও এবং উ, এই 11টি বর্ণকে বিস্তারিতভাবে অজানা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই অবর্ণটি, স্বরবর্ণটি। আপনারা স্ক্রিনের মধ্যে হয়তো লক্ষ্য করতে পারছেন না, এই অবর্ণটিকে আমি সবুজ কালারে এখানে লিখেছি। তো এই অবর্ণটি ইন্টারেস্টিং বিষয়টা কি, তো অবর্ণটি এমন একটি বর্ণ যে বর্ণটি না থাকলে বাংলা কোনো শব্দই হবে না। তার মানে বোঝা গেল যে আমরা যতগুলি বাংলা পড়া, লেখা, কবিতা, গল্প, পদ্য, গদ্য থেকে শুরু করে যা কিছু করি না কেন, সমস্ত কিছুতেই এই অবর্ণটি যদি না থাকতো তাহলে কোনো কিছুই পড়া সম্ভব হতো না, লেখাও সম্ভব হতো না। কোনো কবিতা আবৃত্তি বলা, অথবা কোনো গল্প পড়া, অথবা কোনো উপন্যাস, উপন্যাসিকা, রম্যরচনা, যাই বলেন সমস্ত কিছুর পেছনে এই মহান একটি অক্ষরের বিশেষ গুরুত্ব রয়েছে। আর একটা বিষয় ইন্টারেস্টিং হচ্ছে যে যখন মাত্রা বদলে যায় তখন প্রত্যেকটি শব্দের ধরন বদলে যায়। তো এখানে অবর্ণটি যে রয়েছে, স্বরবর্ণটি, এটা ব্যঞ্জন বর্ণ, ও ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণে উচ্চারণ হয় না। যেমন আমি যদি এখানে লিখি ক, তাহলে ক এর পরে অ চলে আসছে, ক, ক যোগ অ সমান সমান ক। এবার যদি আমি লিখি, উচ্চারণ করি গ, তাহলে আমি এখানে গ লিখলাম, তাহলে গ এর পরে একটা অ স্বর চলে আসছে, অ, তাহলে হলো গ। এইভাবে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণ এই বর্ণটি ছাড়া উচ্চারণ হয় না বলা যায়। তারপরে এটাকে এই জন্য বলা হয় ডিফিকাল্ট বর্ণ বা লুকোনো স্বর। প্রতিটি ব্যঞ্জন বর্ণে এই অ বর্ণটি, স্বরবর্ণটি লুকিয়ে থাকে। এরপরে আসছি আ বর্ণটিতে, এটা আলাদা কালি দিয়ে লিখেছি, কালো কালি। আ বর্ণটি আমরা প্রত্যেকেই জানি যে এর যেটা মাত্রা আছে আ বর্ণটি, সেটা কি, যেমন এখানে আছে আ, আ থেকে কি হয় আমরা প্রত্যেকে জানি, আ থেকে হয় আকার, হ্রস্বই থেকে হয় হ্রস্বইকার, দীর্ঘই থেকে কি হয় দীর্ঘইকার।
হাস্যউ থেকে কি হয়? হাস্যউ থেকে হয় হস্যকার। দীর্ঘ থেকে দীর্ঘকার। রি থেকে ঋকার। এ থেকে হয় একার। ওই থেকে হয় ওইকার। ও থেকে হয় ওকার। একার আর আকার মিলে হয় ওকার। আর ও থেকে হয় ঔকার। একার ওকার। তো এভাবে প্রত্যেকটা বর্ণেরই মাত্রা রয়েছে, শুধু অবর্ণটি ছাড়া। অবর্ণের কোনো মাত্রা নেই। তো এবার আলোচনা করব মাত্রা পরিবর্তন হলে কিভাবে অক্ষর পরিবর্তন হয়ে থাকে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ক যোগ ল, তাহলে এটা হলো কল। এইবার এই অক্ষরটাই আমি যদি মাত্রা দিয়ে দিই, ওকার দিয়ে দিই আর ল লিখি, তাহলে এটার মানেটা সম্পূর্ণ বদলে গেল। যেমন কল, কল মানে আমরা প্রত্যেকে জানি, কল মানে কল। আর কোল মানে হচ্ছে, এখানে কোল মানে কোলে বসা, কারো কোলে বসা, ওটা হচ্ছে কোল। তো এইভাবে এই মাত্রাটা বদলে গেল। তো প্রত্যেকটা অক্ষরে এইভাবে বর্ণগুলোতে যখনই মাত্রার পরিবর্তন হয় তখনই কিন্তু বদলে যায়। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। তারপরে এ দুটো বর্ণ হস্যই এবং দীর্ঘ। এখানে রয়েছে হস্য এবং দীর্ঘ। এ দুটো বর্ণ আমি আলাদা কালারে লিখেছি। এটা নীল কালার আছে, এটাও নীল কালার, এটাও নীল কালার, এটাও নীল কালার। তো এখানে হস্যই এবং হস্য, এখানে বুঝিয়ে দিই, হস্যই এবং হস্য, এই দুটোকে বলা হয় হস্যস্বর। এই দুটোকে বলা হয় হস্যস্বর। এই দুটোকে কেন হস্যস্বর বলা হয়? যখন হস্যই অথবা হস্য, এ দুটো বেশি টান দিয়ে পড়তে হয় না, তার জন্য এটা হচ্ছে হস্যস্বর। যেমন উদাহরণ হচ্ছে হস্যই দিয়ে হচ্ছে ইট, খুব সংক্ষেপে এবং ছোট হিসাবে এটার উচ্চারণটা হলো ইট। আর হস্যের উদাহরণ দিই, এটার উদাহরণ হবে যেমন উট, হস্য উট। এই দুটোতে তেমন টান নেই বলেই এই হস্যস্বরের মধ্যে, হস্যই এবং এই হস্যের মধ্যে খুব সংক্ষেপে যে বর্ণগুলো, শব্দগুলো রয়েছে, এগুলো উচ্চারণ করার জন্য হস্যই এবং হস্য এ দুটো ব্যবহার হয়ে থাকে। তাই এ দুটো বর্ণকে হস্যস্বর বর্ণ বলা হয় স্বরবর্ণের মধ্যে। এবার উদাহরণ দিই, দীর্ঘই এবং দীর্ঘ। যেমন দীর্ঘই এবং দীর্ঘ, এটাকে বলা হয় দীর্ঘস্বর।
দুটোকে বর্ণকে বলা হয় দীর্ঘস্বর। তবে এ দুটো বর্ণ প্রাচীনকাল থেকেই উচ্চারিত হয়ে আসছে হস্যই, হস্য এবং দীর্ঘই আর দীর্ঘ। তো প্রাচীনকাল থেকে উচ্চারণ হয়ে আসলেও এ দুটো বর্ণ মধ্যে পার্থক্য রয়েছে, যদিও তখনকার দিনেও তেমন কোনো পার্থক্য ছিল না, এখনও নেই। তবে এ দুটো বর্ণকে আলাদাভাবে ভাগ করা হয়েছে, হস্যই এবং হস্য, যেটার উদাহরণ আমি এখানে দিয়েছি, ই আর উ। এবার দীর্ঘস্বরের পার্থক্যটা আমি এখানে বের করছি। দীর্ঘস্বর কেমন হবে? দীর্ঘস্বর স্বরবর্ণের মধ্যে এ দুটো বর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘই কোথায় হবে, দীর্ঘ কোথায় হবে? যেমন দীর্ঘই থেকে ঈগল, দীর্ঘই গ ঈগল বানানটাতে খেয়াল করবে, ঈগল একটু টান রয়েছে, এই জন্য এখানে দীর্ঘই বসানো হয়েছে। আর দীর্ঘর মধ্যে যেমন আমরা পড়েছি ছোটবেলা, দীর্ঘ থেকে হয় ঊর্ধ্ববাহু, তাহলে দীর্ঘ ঊর্ধ্ববাহু কাকে বলে? এটা অনেকেই জানে না। ঊর্ধ্ব মানে হচ্ছে উপরে, আর বাহু মানে হচ্ছে এই বাহু, উপরে বাহু যার, মানে উপরে যার হাত, তাই সেটাকে বলে ঊর্ধ্ববাহু। তো ঈগল এটাতে টান রয়েছে, তার জন্য এখানে দীর্ঘই, হস্যের পরিবর্তে দীর্ঘই বসানো হয়েছে। আর এখানে বসানো হয়েছে ঊর্ধ্ববাহু, তো ঊর্ধ্ববাহু, তার জন্য এখানে দীর্ঘ একটা দীর্ঘস্বর বসেছে। তো হস্যই এবং দীর্ঘই এ দুটো বর্ণর মধ্যে পার্থক্য আমি বললাম। এরপরে আসছে আমাদের রি বর্ণটি, রি। তো রি বর্ণটিতে রি বর্ণটি আমরা তেমন বসাই না, কোনো কোনো ক্ষেত্রে আমরা বসিয়ে থাকি। তো সবচেয়ে বিশেষ দিক হচ্ছে রি বর্ণটিতে আমরা রি যদি লিখি, রি যদি আমরা যেমন ঋণ, তারপরে রি দিয়ে আমরা বর্ণ যেটা লিখি, ঋতু ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বর্ণগুলোতে এটা ব্যবহার করা হয়। অথবা ঋতু, ঋষি ঋষু, ঋতু। রি, তবে এগুলো বানানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থেকেই যায়, যদিও অনেকেই এই ঋতু বা ঋণ যে বর্ণগুলো রয়েছে এক্ষেত্রে রি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। অন্যান্য ক্ষেত্রে রি এর ব্যবহার খুব কম, যদিও এই সমস্ত বর্ণের ক্ষেত্রে রিটাই বেশিরভাগ বসে থাকে। এরপরে আসবো আমরা পরের স্বরবর্ণতে। তবে এটার উচ্চারণ রি হবে, এর আগে আমি যেটা বললাম। তারপরে এ ওই, এ ওই এর মধ্যে এ থেকে একার হয় আর ওই থেকে ওইকার হয়, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য তেমন নেই, এ ওই এবং ও। তবে লেখার ক্ষেত্রে ওই এবং ও এ দুটো লেখার সময়, মানে এ দুটোই জটিল বর্ণ বলা হয়, এ দুটো হচ্ছে জটিল বর্ণ। জটিল বর্ণ হচ্ছে
ওই আর হচ্ছে ও। কেন জটিল বর্ণ আমি বলছি বিস্তারিতভাবে, কারণ এ দুটো বর্ণ লেখার সময় প্রত্যেকটাতেই বাঁক বেশি থাকে, বাঁকা বাঁকা বেশি থাকে। এক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে লেখার সময় অনেক অসুবিধা হয় বলেই এই দুটো বর্ণ হচ্ছে জটিল বর্ণ। তো আমরা আজকে জানলাম যে অ, আ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ রি, এ ওই এবং ও ও ইত্যাদির বিশেষ দিকগুলো সম্পর্কে আলোচনা করলাম। তবে স্বরবর্ণ হচ্ছে এমন একটা বর্ণ সমষ্টি, যে সমষ্টিগুলি সুর এবং সৌন্দর্য সবচেয়ে বেশি। কবিতা, গান, ছদ্ম, পদ্য, গদ্য, গল্প, উপন্যাস, উপন্যাসিকা ইত্যাদির ক্ষেত্রে এদের জুড়ি অসীম। যাই হোক, ব্যঞ্জন বর্ণের পাশে এই স্বরবর্ণ যদি না বসে তাহলে কোনোদিনই শব্দ তৈরি হয় না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বললাম এই অবর্ণটি, অবর্ণ ছাড়া কোনো বাংলার কোনো শব্দই তৈরি হয় না। তো এটা যা আছে, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমার মনে আসলো, এটা বলি যে এখানে যদি আমি এইভাবে লিখি তাহলে এটাকে বলা হয় তিন বলা হয়, এটাকে তিন বলা হয়। এবার যখনই আমি এর পাশে এইভাবে একটা দণ্ড এঁকে দিলাম তাহলে এটা হয়ে গেল অ। আবার এর পাশে যখন আমি আবার একটা আকার দিয়ে দিলাম এটা হয়ে গেল আ। তো এটা যেমন হলো ঠিক তেমনই ভাবে এটাকে কি বলবেন, এটা অবশ্যই দুই বলা যাবে। আবার যখনই এর উপরে একটা দাগ দিয়ে দিলেন এটা হয়ে গেল হ। আবার যখন এর উপরে একটি স্টিকার দিয়ে দিলেন এটা হয়ে গেল অবশ্যই। আবার যখন এর নিচে আর একটা দিয়ে দিলেন এটা হয়ে গেল দীর্ঘ। তো এখানে বোঝা যাচ্ছে যে যখনই একটু চিহ্নের হেরফের হচ্ছে, মাত্রার হেরফের হচ্ছে, তখনই বর্ণগুলো বদলে যাচ্ছে। তো যাই হোক, আমাদের লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এগুলো সবসময় ঠিক থাকে। আর বিশেষ করে ও লেখার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এইভাবে আমি লিখলাম এটা কিন্তু অ হলো না। ও কখন হবে, যখন এইভাবে এই মাত্রাটাতে একটা দাগ থাকবে এরকম, যাতে এটা একটু থেকে থাকে অথবা এইভাবে থাকে। যদি এটা না থাকে তাহলে এটা এইভাবে লিখলে এটা কোনোদিনও অ হলো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এর উপর যাতে একটা অবশ্যই দাগ থাকে। আ লেখার সময় একই নিয়ম, আ লিখতে গেলেও এইভাবে যাতে দাগ থাকে। যদি এইভাবে থাকে আ, তাহলে এটা আ হলো না। এটা ব্যাকরণের দিক থেকে এ দুটো এভাবে লেখা উচিত না। অবশ্যই এই মাত্রাগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যার যার উপরে মাত্রা রয়েছে, যেমন আরেকটা বিষয় এখানে আছে, যখন আমরা ও লিখব, যেমন আমি এখানে লিখছি এটা হচ্ছে ও, এটা ও লিখলাম, এটাকে ও বলে। আবার যখনই আপনি এর উপরে একটা দাগ দিয়ে দিলেন তাহলে এটা আর ও থাকলো না, এটা হয়ে গেল ত যুক্ত। এখানে তয় তয় যুক্ত মিলে এটা ও হয়েছে। এগুলো মাথায় রাখতে হবে। তারপরে যেমন আছে আরেকটা বর্ণ, এটা হচ্ছে এ, এটা এইভাবে লিখলাম, এটা এ হলো। আবার যখনই আমি এর উপরে একটা দাগ দিয়ে দিলাম এটা হয়ে গেল তয়ের অফলা। ঠিক এরকম ত যোগ তয়ের অফলা। তো এই বিষয়গুলো দেখতে হবে আমাদের স্বরবর্ণ লেখার ক্ষেত্রে। এরপরে আপনাদের জন্য আমার কয়েকটি প্রশ্ন, তার মধ্যে আমি দুটো প্রশ্নের অ্যান্সার এখানে বলে দিচ্ছি।
সবার প্রথম বিষয় হচ্ছে যে এই যে স্বরবর্ণ এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই স্বরবর্ণ উৎপত্তি কোন ভাষা থেকে। তারপরে এই যে বর্ণগুলো আমরা এখন লিখছি বা পড়ছি, এই বর্ণগুলো কোন লিপি থেকে এসেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা স্বরবর্ণ মোট কয়টি। 4 নম্বর হচ্ছে লুকানো স্বরবর্ণ কাকে বলে। 5 নম্বর হচ্ছে ওই শব্দটিতে কোন দুটি ওই স্বরের স্বর মিশ্রণ রয়েছে। ওই বর্ণটিতে কোন দুটি স্বর মিশ্রণ রয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে কোথায় কয়রিসি লিখতে গেলে আগে কি লিখতে হয়, আগে কি বসে। সবার শেষের প্রশ্ন হচ্ছে কোন স্বরবর্ণের কোনো মাত্রা নেই। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।